প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাইটিং স্কিল সেকশন নিয়ে। তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো, তোমরা সকলেই জানো কাউন্সিল তোমাদের রাইটিং সেকশানে দুটো রাইটিং দিয়েছে। সেগুলো কি কি? সেগুলি হচ্ছে নাম্বার 1 সাবস্টেন্স রাইটিং এবং নাম্বার 2 ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম যে রাইটিং অর্থাৎ সাবস্টেন্স যে রাইটিং আছে সেই রাইটিং নিয়ে আলোচনা করতে চলেছি। তো আশা করা যায় আজকে এই ভিডিওটি দেখার পরে সাবস্টেন্স যে রাইটিং, এই রাইটিং নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন আর থাকবে না। কারণ আজ এই ভিডিওর মাধ্যমে সাবস্টেন্স রাইটিংয়ের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যেমন হোয়াট ইজ সাবস্টেন্স রাইটিং, অর্থাৎ সাবস্টেন্স রাইটিং কী, সেই সঙ্গে আমরা আরও আলোচনা করেছি কি রুলস ফর এফেক্টিভ সাবস্টেন্স রাইটিং, মানে একটা এফেক্টিভ সাবস্টেন্স রাইটিংয়ের মুখ্য নিয়মাবলীগুলো কি কি। তো এই কি রুলস অথবা মুখ্য নিয়মাবলী এর মধ্যে আমরা আলোচনা করেছি যে লেন্থ অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ এর দৈর্ঘ্য এবং গঠন নিয়ে। একটা সাবস্টেন্স রাইটিংয়ের দৈর্ঘ্য কতটা হবে এবং গঠন কেমন হবে এ নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেই সঙ্গে এই কি ফিচার্সের মধ্যে আমরা আরও আলোচনা করেছি এর কম্প্রিহেনশন অ্যান্ড কন্টেন্ট নিয়ে, অর্থাৎ এর বোধগম্যতা কেমন হওয়া উচিত এবং কন্টেন্ট যেটা আছে বা বিষয়বস্তু সেটি কেমন হওয়া উচিত সে নিয়ে আমরা আলোচনা করেছি। সেই সঙ্গে আরও আলোচনা করেছি স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা সাবস্টেন্স রাইটিংয়ের স্টাইল মানে তার লেখার যে ধরন এটা কেমন হবে এবং তার ল্যাঙ্গুয়েজ মানে শব্দ চয়ন বা ভাষা যে চয়ন বা সেন্টেন্সের যে চয়ন এটা কেমন হতে পারে এ নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। সেই সঙ্গে আমরা আরও আলোচনা করেছি যে সামারি চেকলিস্ট ফর সাবস্টেন্স রাইটিং, মানে একটা সাবস্টেন্স রাইটিং লেখার পরে আমরা কিভাবে বুঝবো বা তুমি কিভাবে বুঝবে যে এই রাইটিংটা ঠিক আছে কিনা। তো শিক্ষার্থীবৃন্দ, শুধু এখানেই শেষ নয়, এই ভিডিওর একেবারেই শেষে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, অর্থাৎ একটা সাবস্টেন্স রাইটিংকে কিভাবে তৈরি করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য প্রোভাইড করার পর সেটা কিভাবে কাজ করে বা কেমন করে সাবস্টেন্স রাইটিং গঠন করতে হয় তা নিয়ে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করেছি। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আবারও সেই রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো প্রথমেই আসি হোয়াট ইজ সাবস্টেন্স রাইটিং, অর্থাৎ সাবস্টেন্স রাইটিং কী। তো কি বলছি এখানে, সাবস্টেন্স রাইটিং অলসো অফেন কল্ড প্রেসিস রাইটিং অর সামারি রাইটিং, অর্থাৎ সাবস্টেন্স রাইটিংকে প্রেসিস রাইটিং অথবা সামারি রাইটিংও বলা হয়। অর্থাৎ সাবস্টেন্স যে রাইটিং এটাকে বিষয়বস্তু লিখনও বলা হয়। তারপর কি বলছে, ইজ দ্য আর্ট অফ কন্ডেন্সিং এ লঙ্গার পিস of writing into a shorter version while retaining all its essential points, arguments and overall tone। তো এখানে কি বলছে যে এই যে আমাদের সাবস্টেন্স রাইটিং যেটাকে প্রথমেই বলে এটাকে প্রেসিস রাইটিং বা সামারি রাইটিংও বলা হয়, এবং সেই সঙ্গে বলছে ইজ আ আর্ট, এটা একটা আর্ট বা শিল্প, যেখানে কি হয় বলছে যেখানে একটা লঙ্গার পিসকে বা একটা বৃহৎ একটা প্যাসেজকে বা বৃহৎ একটা প্যারাগ্রাফকে কি করতে হয় বলছে ইন্টু এ শর্টার ভার্সন, একটা ছোট্ট প্যারাগ্রাফে পরিণত করতে হয়। এখানে কি বলছে যে একটা বড় প্যাসেজের তার এসেন্সিয়াল পয়েন্টস মানে অপরিহার্য যে পয়েন্ট সেগুলোকে, তার সঙ্গে তার আর্গুমেন্টস বা তার যুক্তি বা চুক্তিগুলোকে, এবং সেই সঙ্গে ওভারঅল টোন, এগুলোকে ওভারঅল যে টোন আছে এগুলোকে অপরিবর্তিত রেখে বা এগুলোকে অক্ষত রেখে একটা বড় প্যারাগ্রাফকে ছোট প্যারাগ্রাফে পরিণত করার নামই হচ্ছে সাবস্টেন্স রাইটিং। তো এরপরে কি বলছে দ্য গোল ইজ টু ক্রিয়েট এ ক্লিয়ার, এর যে গোল বা লক্ষ্য, অর্থাৎ বড় প্যাসেজ যেটা ছিল তার যে লক্ষ্য যেটা ছিল বা তার ব্যাকগ্রাউন্ড বলো বা তার প্লট যেটা বলো বা তার থিম যেটা ছিল, এই থিমগুলোকে এবারে গোলটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। সেটাই বলছে দ্য গোল ইজ টু ক্রিয়েট এ ক্লিয়ার, এর গোলটাকে বা এর লক্ষ্যটাকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সেই সঙ্গে কি বলছে কনসাইস অ্যান্ড কোহেরেন্ট ইনফ্লেকশন অফ অরিজিনাল টেক্সট, এটা অরিজিনাল টেক্সটের মতোই রাখতে হবে। অর্থাৎ আমরা এটাকে ছোট করব ঠিকই, কিন্তু কোনো রকমভাবে এর যে মানে বা এর যে নির্দিষ্ট যে মানে বা যে অর্থ যেটা ছিল সেই অর্থের বাইরে গিয়ে নতুন কোনো অর্থ আমরা বানাতে পারবো না। আর কি বলছে ইট ইজ ভ্যালুয়েবল স্কিল, এটা একটা মূল্যবান দক্ষতা। কেমন দক্ষতা? দ্যাট ডিমনস্ট্রেটস কম্প্রিহেনশন অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন এসেন্সিয়াল ইনফরমেশন অ্যান্ড দ্য সেকেন্ডারি ডিটেলস। তো বলছে কি এখানে ইট ইজ এ ভ্যালুয়েবল স্কিল, এটা একটা মূল্যবান দক্ষতা। কেমন দক্ষতা? বলছে এটা এসেন্সিয়াল যে ইনফরমেশন আছে
মানে গুরুত্বপূর্ণ যে মানে তথ্য যেগুলো আছে তার সঙ্গে কি বলছেন সেকেন্ডারি ডিটেলস মানে অপ্রয়োজনীয় তথ্য। তো সেকেন্ডারি ডিটেলস মানে হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য, আর প্রয়োজনীয় তথ্য, দুটো তথ্যের মধ্যে একটা বিভেদ তৈরি করা বা পার্থক্য তৈরি করা। অর্থাৎ এখানে আমরা কি দেখছি, যখন আমরা কোনো প্যাসেজ পড়ি সেই প্যাসেজের মধ্যে প্রয়োজনীয় জিনিস যেমন থাকে তার সঙ্গে অপ্রয়োজনীয় জিনিসও অনেক পরিমাণ থেকে থাকে। তো সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে একটা বড় প্যারাগ্রাফকে একদম ছোট্ট বা ক্ষুদ্র প্যারাগ্রাফে পরিণত করার নামই হচ্ছে সাবস্টেন্স রাইটিং। যদি আমরা আরও সহজ করে বলি, ধরো তুমি 2 ঘন্টা ধরে একটা মুভি দেখলে, মুভি দেখার পরে কেউ তোমাকে জিজ্ঞাসা করছে যে মুভির মধ্যে বা সিনেমার মধ্যে কি হলো, তো তোমার হাতে নিশ্চয়ই সময় নেই যে 2 ঘন্টায় যা যা ঘটেছিল বা যা যা হয়েছিল সেটাকে সুন্দর করে পাই টু পাই বর্ণনা করা। তো তখন তুমি কি করবে, ওই মুভির মধ্যে যেটা সামারি ছিল বা মুভির মধ্যে যেটা বোঝানো হয়েছে সেই সামারিটা বা 2 ঘন্টার মুভিটাকে মাত্র 5 মিনিটে তুমি বুঝিয়ে দেবে। তো আমাদের যে সাবস্টেন্স যে রাইটিংটা পুরো সেম সেই রকমই, যেখানে তার মূল পার্ট বা থিম বা এর গোলটাকে অপরিবর্তিত রেখে বা অক্ষত রেখে এর যে মূল থিমটাকে একদম ছোট্ট করে বোঝানো, তার নাম হচ্ছে সাবস্টেন্স রাইটিং, যেটাকে আমরা প্রেসিস রাইটিং বা সামারি রাইটিংও বলতে পারি। তো এরপরে আসি কি রুলস ফর এফেক্টিভ সাবস্টেন্স রাইটিং। একটা এফেক্টিভ সাবস্টেন্স রাইটিংয়ের কি রুলস অর্থাৎ মুখ্য নিয়মাবলীগুলো কি কি। তো এই কি রুলসের মধ্যে বা মুখ্য নিয়মাবলীর মধ্যে প্রথমেই যে পয়েন্টটা উঠে আসে সেটা হচ্ছে লেন্থ অ্যান্ড স্ট্রাকচার। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। মানে একটা সাবস্টেন্স রাইটিংয়ের স্ট্রাকচার মানে তার গঠন এবং দৈর্ঘ্য কেমন হতে পারে। তো এই বিষয়ে এখানে দুটো পয়েন্ট বলা হচ্ছে। একটা হচ্ছে কি যে ব্রেভিটি ইজ কি, অর্থাৎ কি সংক্ষিপ্ত করা অনিবার্য। অর্থাৎ যখন আমরা কোনো সাবস্টেন্স রাইটিং করব এটাকে সংক্ষিপ্ত করতে হবে। তো এই বিষয়ে কি বলা হচ্ছে, দ্য সাবস্টেন্স শুড আইডিয়ালি বি 1/3 অফ দ্য লেন্থ অফ অরিজিনাল প্যাসেজ। ফর এক্সাম্পল এ 150 ওয়ার্ড প্যাসেজ শুড রেজাল্ট ইন এ সাবস্টেন্স অফ 50 to 55 ওয়ার্ডস। তো এখানে কি বলছে যে সাবস্টেন্স যে রাইটিংগুলো আছে শুড আইডিয়ালি বি 1/3, অর্থাৎ কি 3 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 1/3। অর্থাৎ যদি আমরা কোনো প্যাসেজ দেখি যেখানে কি আছে, এখানে পরিষ্কার বলছে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ একটা 150 ওয়ার্ডের একটা প্যাসেজ মানে একটা প্যারাগ্রাফ দেখলাম সেখানে 150টা মানে ওয়ার্ড আছে বা শব্দ আছে, সেটাকে কি করতে হবে বলছে কি প্যাসেজ শুড রেজাল্ট ইন সাবস্টেন্স অ্যাবাউট 50 to 55 ওয়ার্ডস, অর্থাৎ সেটাকে 50 থেকে 55 শব্দে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যদি তোমাদের কোনো সাবস্টেন্স রাইটিং লিখতে দেওয়া হয় সেখানে যদি তোমাদের 150টা ওয়ার্ড থাকে অবশ্যই তোমাকে মিনিমাম 50 থেকে 55 এর মধ্যে তোমাকে সাবস্টেন্স রাইটিংটা কমপ্লিট করতে হবে। বা যদি তোমাদের 300 ওয়ার্ড দিয়ে কোনো সাবস্টেন্স রাইটিং লিখতে দেয় তার 1/3 করবে, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে সেটাকে লেখার চেষ্টা করবে। তো এর পরে যে পয়েন্টটা উঠে আসে সেটা হচ্ছে সিঙ্গেল প্যারাগ্রাফ অর্থাৎ একক অনুচ্ছেদ। মানে এই অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ এটা কেমন হওয়া উচিত। তো এখানে কি বলা হচ্ছে, দ্য সাবস্টেন্স শুড বি রিটেন ইন আ সিঙ্গেল ইউনিফাইড প্যারাগ্রাফ। বলছে একটা সাবস্টেন্স রাইটিংকে অবশ্যই তোমাদেরকে সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হবে। সিঙ্গেল মানে কি একক প্যারাগ্রাফ, মানে সাবস্টেন্স রাইটিংয়ের মধ্যে আমরা প্যারা চেঞ্জ করে দুটো প্যারাগ্রাফে আমরা লিখতে পারবো না, এই পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি। সেটাই বলছে দ্য সাবস্টেন্স শুড বি রিটেন ইন আ সিঙ্গেল ইউনিফাইড প্যারাগ্রাফ টু এনশিওর কোহেরেন্স অ্যান্ড স্মুথ ফ্লো অফ আইডিয়াস। তো অবশ্যই তোমরা তোমাদের যে সাবস্টেন্স রাইটিং যে কোশ্চেন আসবে বা তোমরা যখনই প্র্যাকটিস করবে বা আমরা যখনই এটাকে নিয়ে প্র্যাকটিস করব অবশ্যই এটাকে একটা প্যাসেজের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখার চেষ্টা করব, কারণ এটাই হচ্ছে সাবস্টেন্স রাইটিংয়ের মুখ্য নিয়মাবলীর মধ্যে একটি পার্ট। তো চলো এরপরে আসি পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে কি কম্প্রিহেনশন অ্যান্ড কন্টেন্ট। কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা অ্যান্ড কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু। তো যখন কোনো সাবস্টেন্স রাইটিং আমরা লিখবো এর বোধগম্যতা এবং বিষয়বস্তু কেমন হওয়া উচিত এই বিষয়ে কি দুটো পয়েন্ট দেওয়া হচ্ছে। ফার্স্ট পয়েন্ট কি বলছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ গভীরভাবে বুঝতে হবে। মানে যখন তুমি কোনো সাবস্টেন্স রাইটিংকে লিখবে এটাকে গভীরভাবে বোঝা প্রয়োজন। তো এই বিষয়ে কি বলছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য রিড। বলছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো, দ্য মিনিং মানে হচ্ছে অর্থ, অ্যান্ড রিড এবং পড়ো দ্য টেক্সট, এই টেক্সটটাকে সেভারেল টাইমস মানে কয়েকবার বা বারবার। মানে অবশ্যই তোমাকে যে প্যাসেজটা নিয়ে সাবস্টেন্স রাইটিং করতে বলা হবে ওই প্যাসেজটি তোমাকে বারবার পড়তে হবে, কারণ আমরা জানি কোনো টেক্সট বা প্যাসেজকে যদি আমরা বারবার পড়ি অবশ্যই সেই প্যাসেজটা আমাদের কাছে সহজ হয়ে যায়, আর সহজ মনে হলে অবশ্যই সেটাকে আমরা নিজের মতো করে লিখতে পারি। আর তার সঙ্গে কি বলছে বিফোর বিগিনিং দ্য রাইট মানে লেখার পূর্বে, মানে যখন তোমাদের কোনো প্যাসেজ সেটাকে সাবস্টেন্স রাইটিং করতে দেওয়া হবে অবশ্যই তোমরা খাতায় তার অ্যান্সার লেখার পূর্বে কয়েকবার মানে বেশ কয়েকবার ওটাকে রিডিং ভালো করে পড়বে, তার মানেটা বোঝার চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে। তারপরে কি বলছে পরবর্তী পয়েন্ট বলছে যে মেন পয়েন্টস অনলি, মানে শুধুমাত্র মুখ্য যে পয়েন্ট বা মুখ্য যে উপাদান বা বক্তব্য সেগুলোকে ব্যবহার করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে যে আন্ডারলাইন দ্য মেন পয়েন্টস,
মানে মেন পয়েন্ট যেগুলো আছে, যে প্যাসেজটা নিয়ে তোমাদের সাবস্টেন্স রাইটিং করতে বলা হচ্ছে, ওই প্যাসেজের মধ্যে যেগুলো তোমার মূল পয়েন্ট মনে হচ্ছে সেগুলোর নিচে প্রথমে আন্ডারলাইন করো। তারপর কি করছে, বলছে কি আন্ডারলাইন দ্য মেন পয়েন্টস অফ দ্য অরিজিনাল টেক্সট টু গাইড ইউর রাইটিং অ্যান্ড এনশিওর দ্য ক্যাপচার দ্য কোর মেসেজ। তো তোমাকে অবশ্যই ওই যে রাইটিং স্কিলের মধ্যে বা সাবস্টেন্স রাইটিংয়ের প্যাসেজের মধ্যে সবথেকে মূল্যবান যে পয়েন্টগুলো আছে ওগুলোকে তোমাকে বোল্ড করতে হবে বা আন্ডারলাইন করবে। তারপর ওর যে মূল্যবান যে বক্তব্য, মানে ওই প্যাসেজের মধ্যে যেটা বলতে চেয়েছে সেইটার দিকে খেয়াল রেখে অবশ্যই তোমরা মেন পয়েন্টগুলোকে সাথে নিয়ে তোমার খাতায় ওই রাইটিং স্কিলটাকে বা সাবস্টেন্স রাইটিংটাকে লেখার চেষ্টা করো। এরপর তৃতীয় নাম্বারে যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে কি নো পার্সোনাল ওপিনিয়ন, অর্থাৎ কোনো রকম ব্যক্তিগত মতামত নয়। যখন তুমি কোনো সাবস্টেন্স রাইটিং করবে তখন তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ করার কোনো রকম কোনো জায়গায় এখানে নেই। তো এখানে কি বলা হচ্ছে, বলছে ডু নট অ্যাড পার্সোনাল ওপিনিয়ন অর আইডিয়া। ডু নট অ্যাড মানে কোনো অ্যাড করো না, কি অ্যাড করো না, না পার্সোনাল ওপিনিয়ন আর আইডিয়া, তোমার ব্যক্তিগত মতামত অথবা বুদ্ধি এগুলোকে তুমি কোনোভাবে এখানে অ্যাড করতে পারবে না। আর কি বলছে, ইন দ্য সাবস্টেন্স দ্য সামারি মাস্ট বি ন্যাচারাল ইনফ্লেকশন অফ দ্য অথর্স ওয়ার্ক, নট ইউর রিয়াকশন টু ইট। বলছে অবশ্যই সাবস্টেন্স রাইটিংয়ের বিষয়বস্তু যেটা থাকবে সেটাই তোমাকে হুবহু লিখতে হবে। তুমি নিজের মতো করে ওই সাবস্টেন্স রাইটিংটাকে বা প্যাসেজটাকে ব্যাখ্যা করে বা নিজের মতো করে বুঝে তুমি এটা লিখতে পারবে না, বা লেখার মতো কোনো পারমিশন তোমাকে দেয়া হচ্ছে না। তো এরপরে আসি পরবর্তী পয়েন্ট, স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। মানে একটা সাবস্টেন্স রাইটিংয়ের স্টাইল এবং ল্যাঙ্গুয়েজ বা ভাষা কেমন হওয়া উচিত, এই বিষয়ে তোমাদের 3টে পয়েন্ট দেখানো হচ্ছে। ফার্স্ট পয়েন্ট কি আছে, যে থার্ড পারসন ভয়েস, মানে তৃতীয় পুরুষ, যেখানে কি বলা হচ্ছে, বলছে অলওয়েজ রাইট দ্য সাবস্টেন্স ইন দ্য থার্ড পারসন ইউজিং হি, শি, ইট, দে অর নাউন্স, অ্যাভয়েড দ্য ফার্স্ট পারসন আই, উই অ্যান্ড সেকেন্ড পারসন ইউ। তো এখানে কি বলছে, যে অবশ্যই তোমরা যখন সাবস্টেন্স রাইটিং লিখবে এটাকে থার্ড পারসন দিয়ে লেখার চেষ্টা করো। থার্ড পারসন কোনগুলো, যেমন হি, শি, ইট বা যে কোনো নাম, এইগুলো হচ্ছে থার্ড পারসন, এইগুলো দিয়ে সাবস্টেন্স রাইটিং লেখার চেষ্টা করবে। কোনো রকম ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন মানে আই, উই বা ইউ এগুলো ব্যবহার করার চেষ্টা আমাদের না করাই উচিত। তো এরপরে কি বলছে, অ্যাভয়েড সুপারফ্লাস ওয়ার্ডস, অর্থাৎ অপ্রয়োজনীয় শব্দ পরিত্যাগ। এখানে কি বলা হচ্ছে, অ্যাভয়েড ফিগার অফ স্পিচ, আননেসেসারি ডিটেলস অ্যান্ড ইলাস্ট্রেশন। উই শুড বি অ্যাভয়েড সুপারফ্লাস ওয়ার্ড, ফর ইনস্ট্যান্স ইনস্টেড অফ উই শ দ্য ইনসিডেন্ট উইথ আওয়ার ওন আইজ, সিম্পলি ইউজ উই শ দ্য ইনসিডেন্ট। তো এখানে যেটা বলা হচ্ছে কি, অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় শব্দগুলোকে পরিত্যাগ করতে হবে, অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদটি নিয়ে সাবস্টেন্স রাইটিং করতে বলা হবে সেই অনুচ্ছেদের মধ্যে থাকা ফিগার অফ স্পিচ যেমন সিমিলি, মেটাফোর, এই যে বিষয়গুলো থাকে এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং সেই সঙ্গে আননেসেসারি যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে অ্যাভয়েড করে যত পরিমাণ অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করার পরে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে। তো এরপরে থার্ড যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে ওমিট এক্সাম্পলস, মানে এক্সাম্পলগুলোকে বা উদাহরণগুলোকে বাদ দিতে হবে। মানে সাবস্টেন্স রাইটিং করার সময় আমাদের চিন্তা রাখতে হবে মাথায় যে আমরা কোনো রকম প্যাসেজের মধ্যে কোনো উদাহরণ বা এক্সাম্পল দেবো না, কারণ এক্সাম্পল বা উদাহরণকে তুলে দিলে একটু হলেও আমরা এটাকে রিডিউস বা শর্ট করতে পারবো। তো এখানে কি বলা হচ্ছে, লিভ আউট দ্য এক্সাম্পল অফ দ্য টেক্সট। অবশ্যই আমাদের টেক্সটের মধ্যে যে এক্সাম্পলগুলো থাকবে এগুলোকে লিভ আউট করতে হবে বা পরিত্যাগ করতে হবে। আর কি বলছে, এক্সাম্পলস যেমন ডিটেল ইলাস্ট্রেশন, মানে বিস্তারিত যে ব্যাখ্যাগুলো থাকে এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড ডাইরেক্ট কোটস অ্যান্ড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস অ্যান্ড শুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য কনডেন্সড সাবস্টেন্স। অর্থাৎ এখানে কি বলছে, যে যখন আমরা কোনো সাবস্টেন্স রাইটিং করব অবশ্যই আমাদেরকে সেই সাবস্টেন্স রাইটিংয়ের যে প্যাসেজ বা যে অনুচ্ছেদ তার মধ্যে থাকা এক্সাম্পলগুলোকে অ্যাভয়েড করতে হবে বা ওগুলোকে বাদ দিতে হবে। সেই সঙ্গে এর মধ্যে বিস্তারিত ব্যাখ্যা যেগুলো থাকবে ওই বিস্তারিত ব্যাখ্যাগুলোকে সম্পূর্ণ বাদ দিতে হবে, এবং তার সঙ্গে যদি ডাইরেক্ট কোনো কোটেশন থাকে সেটাকে বাদ দিয়ে যতটা সম্ভব ছোট করে আমাদের লিখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা সাবস্টেন্স রাইটিংয়ের যে ক্যারেক্টারিস্টিকগুলো পড়লাম সেখান থেকে যে বিষয়গুলো উঠে আসলো সেগুলো হলো, নাম্বার 1, প্রথমেই বলেছি যে একটা সাবস্টেন্স রাইটিংকে অবশ্যই 1/3 প্যাসেজে লিখতে হবে, মানে যে প্যাসেজটা তোমাদের দেয়া থাকবে সেটাকে 3 ভাগের 1 ভাগ করে তারপর তুমি লিখতে পারবে। 2 নাম্বার যে পয়েন্টটা আমাদের কাছে উঠে এসছে সেটা হচ্ছে অবশ্যই আমাদের যে কোনো সাবস্টেন্স রাইটিংকে সিঙ্গেল প্যারাগ্রাফ বা একক অনুচ্ছেদে লিখতে হবে। 3 নাম্বার যে পয়েন্ট উঠে এসছে সেটা হচ্ছে আমাদের যে কোনো সাবস্টেন্স রাইটিং লিখতে গেলে তার মধ্যে যে বিস্তারিত ব্যাখ্যা আছে বা যেগুলো এপিক, সিমিলি বা তোমাদের যেগুলো ফিগার অফ স্পিচ আছে সেগুলোকে সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র মেন থিম বা মেন আইডিয়া বা গোলকে শুধুমাত্র মেনশান করা জরুরি। 4 নম্বর যে বিষয়টা আমাদের সামনে উঠে এসছে
সেটা হচ্ছে অবশ্যই আমাদের পার্সোনাল যে ওপিনিয়ন বা আইডিয়া যেগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করে যেতে হবে, বা এগুলোকে আমাদের লেখার কোনো রকম কোনো সুযোগ থাকবে না। 5 নম্বর যে পয়েন্ট আমরা দেখেছি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে যে কোনো সাবস্টেন্স রাইটিং লেখার সময় আই, উই বা ইউ অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পার্সন যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে থার্ড পার্সন যেগুলো আছে অর্থাৎ হি, সি, ইট বা যে কোনো নাম এই বিষয়গুলোকে দিয়েই বা এই যে থার্ড পার্সন নাম্বারগুলোকে সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল এগুলোকে দিয়ে লেখার চেষ্টা করতে হবে। এবং সবশেষে 6 নম্বর যে পয়েন্ট বা অপশানটা আমাদের কাছে উঠে এসছে সেটা হলো অবশ্যই সাবস্টেন্স রাইটিং লেখার সময় আমাদের আননেসেসারি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে এবং এক্সাম্পল এবং কোটেশন এই সবগুলোকে রিমুভ করে লেখার চেষ্টা করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসি পরবর্তী টপিক, সামারি চেকলিস্ট ফর সাবস্টেন্স রাইটিং। অর্থাৎ একটা সাবস্টেন্স রাইটিং লেখার পরে তুমি কিভাবে বুঝবে যে এই রাইটিংটা আমি সঠিকভাবে লিখেছি বা আমার লেখাটা সঠিক হয়েছে। তো এই বিষয়ে আমাদেরকে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এই 6টা পয়েন্টকে আমরা সাবস্টেন্স রাইটিং লেখার পরে মিলিয়ে দেখব। যদি মেলানোর পরে আমরা দেখি যে 6টা পয়েন্টই ঠিকঠাক আছে তাহলে অবশ্যই আমাদের সাবস্টেন্স রাইটিংটা 6-এ 6 পাওয়ার যোগ্য। তো কি সেই 6টা পয়েন্ট, চলো চলে আসি। প্রথম পয়েন্ট বলছে ইজ ইট 1/3 অফ দ্য লেন্থ অফ অরিজিনাল। এটাকে অবশ্যই আমাদের মূল টেক্সটের 1/3 হতে হবে। এবং 2 নম্বর যে শর্তটা আমাদেরকে বলা হচ্ছে ইট ইজ রিটেন ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ, মানে অবশ্যই আমাদেরকে রাইটিং স্কিল সেকশানে সাবস্টেন্স রাইটিং লেখার পরে দেখতে হবে এটা আমি একটা অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখেছি কিনা। যদি দুটো প্যারাগ্রাফে লেখা হয় তাহলে অবশ্যই একটা প্যারাগ্রাফকে কেটে একটা প্যারাগ্রাফের মধ্যেই এটাকে সীমাবদ্ধ করার চেষ্টা করবে। 3 নম্বর যে শর্তটা আমাদের কাছে উঠে আসছে সেটা হলো বলছে ডাজ ইট অনলি কন্টেন দ্য মেন আইডিয়াজ ফ্রম দ্য অরিজিনাল টেক্সট। অর্থাৎ অবশ্যই আমাদের এই যে সাবস্টেন্স রাইটিংয়ের মধ্যে শুধুমাত্র মুখ্য বিষয়টুকুই তোলা থাকবে, এই মুখ্য বিষয়ের বাইরে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো লাইন বা বিষয় আমরা এখানে তুলব না। এরপরে 4 নম্বর যে শর্তটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর মাই পার্সোনাল ওপিনিয়ন্স কমপ্লিটলি এক্সক্লুডেড, মানে আমাদের সাবস্টেন্স রাইটিং লেখার পরে মিলিয়ে দেখতে হবে যে এর মধ্যে বা এই রাইটিংয়ের মধ্যে আমার ব্যক্তিগত কোনো মতামত বা কোনো আইডিয়া বা বুদ্ধি এর মধ্যে সাবমিট করা বা দেওয়া আছে কিনা। যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই সেই মতামতটাকে কেটে ফেলার চেষ্টা করো, কারণ এটা সম্পূর্ণ সাবস্টেন্স রাইটিংয়ের বহির্ভূত। এরপরে 5 নম্বর যে শর্তটা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে ইজ ইট রিটেন ইন আ থার্ড পার্সন। অবশ্যই সাবস্টেন্স রাইটিং লেখার পরে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে এটা কোন পার্সনে লেখা আছে। যদি ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের কোনো লাইন থাকে সেগুলোকে চেঞ্জ করে থার্ড পার্সন দিয়ে লাইনগুলো বা সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করতে হবে। এরপর সবশেষে এবং 6 নম্বর যে শর্তটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা হলো কি বলছে আর অল আননেসেসারি ডিটেলস ফিগার অফ স্পিচ অ্যান্ড এক্সাম্পলস রিমুভ, মানে এর মধ্যে কোনো রকম কোনো আননেসেসারি ওয়ার্ড বা কোনো এক্সাম্পলস অথবা কোনো কোটেশন বা ফিগার অফ স্পিচ মানে সিমিলি মেটাফোর যেগুলো আছে কোনো কিছুই আমরা অপ্রয়োজনীয় জিনিস আমরা সাবস্টেন্স রাইটিংয়ের মধ্যে লিখতে পারবো না। তাই অবশ্যই আমাদের ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে হবে যে এই 6টা পয়েন্টের মধ্যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট আমার রাইটিংয়ের মধ্যে উপস্থিত আছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই সেই জায়গাটা কারেকশান করে আমাদেরকে নতুন করে একটা সেন্টেন্স তৈরি করে সেখানে লিখতে হবে। যদি তুমি না করো তাহলে অবশ্যই তোমাকে ফুলফিল নাম্বার দেওয়া হবে না। আর এই 6টা পয়েন্টই তুমি ফুলফিল করতে পারলেই অবশ্যই সাবস্টেন্স রাইটিংয়ের 6 নাম্বার তোমার হাতের মুঠোয়। তো এরপরে আসি সর্বশেষ পয়েন্ট, অর্থাৎ সাবস্টেন্স রাইটিংয়ের এক্সাম্পল নিয়ে, অর্থাৎ কেমন হয় একটা সাবস্টেন্স রাইটিং। তো স্ক্রিনের ওপরে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ যেখানে শুধুমাত্র 72 ওয়ার্ডস, অর্থাৎ ছোট্ট এই প্যাসেজের মধ্যে মাত্র 72টি শব্দে একটি অনুচ্ছেদ রচনা করা আছে। যেখানে কি বলা হচ্ছে লিটিল লিও স্কিপড অ্যাহেড অফ হিজ মাদার অন দ্য ফরেস্ট পাথ। অর্থাৎ কি লিটিল লিও মানে লিও নামের কোনো একটা ছোট্ট ছেলে যে কী করছিল স্কিপড অ্যাহেড মানে সে সামনে সামনে চলছিল। কার সামনে না অফ হিজ মাদার অন দ্য ফরেস্ট পথ, মানে জঙ্গলের পথ দিয়ে তার মায়ের সাথে। মানে লিও নামের কোনো একটা ছেলে সে তার মায়ের সাথে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কি করছিল না তার মায়ের সামনে সামনে চলছিল। তারপরে কি হচ্ছে বলছে চেজিং এ ব্রাইট রেড বাটারফ্লাই, সে চেজিং করছিল মানে তাড়া করছিল কার পিছনে একটা ব্রাইট রেড বাটারফ্লাই একটা উজ্জ্বল লাল রঙের প্রজাপতিকে। তারপর কি হচ্ছে বলছে হি রাউন্ড এ লার্জ ওক ট্রি অ্যান্ড সাডেনলি স্টপ, সে হঠাৎ কি করলো জঙ্গলের মধ্যে একটা ওক গাছের গায়ে একবার পাক খেলো এবং সেখানে সে স্টপড হলো অর্থাৎ দাঁড়িয়ে গেল। এবার কি হচ্ছে বলছে ইন আ স্মল মানে একটা ছোট্ট সান ড্যাপলেট ক্লিয়ারিং অর্থাৎ রোদ ঝলমলে একটি ঘন জায়গায় বা ফাঁকা জায়গায় এ ফাউন উইথ স্পটেড ফার ওয়াজ নিবলিং অন এ প্যাচ অফ ক্লোভার। অর্থাৎ কি একটা লোমযুক্ত হরিণ যে কি করছিল বলছে সে ঘাস খাচ্ছিল,
বা তৃণভোজন করছিল। তো যখন লিও নামের কোনো একটা ছেলে তার মায়ের সঙ্গে মায়ের সামনে সামনে যাচ্ছিল, তখন হঠাৎ সে একটা ওক গাছের গায়ে পাক খাওয়ার পরে থমকে দাঁড়ালো এবং সেখানে সে কী করলো, একটা লোমযুক্ত একটা হরিণ শাবককে বা হরিণের একটা বাচ্চাকে সে দেখতে পেল। এবার কি বলছে, লিও ফ্রোজ ক্যাপটিভেটেড বাই দ্য জেন্টাল সাইট, অর্থাৎ এই সুন্দর দৃশ্য দেখার পরে লিও থমকে দাঁড়ালো বা লিও জমে গেল। তারপর কি হচ্ছে, বলছে হি কেয়ারফুলি রেজড হিজ হ্যান্ড, হি কেয়ারফুলি সে সতর্কতার সঙ্গে রেজড বাড়িয়ে দিল হিজ হ্যান্ডস তার হাতকে। আর কি হলো বলছে টু পয়েন্ট, সেই দিকে, মানে যেদিকে সেই হরিণ শাবকটি ছিল লিও সেই দিকে তার হাতকে বাড়িয়ে ইঙ্গিত করলো। আর তখন কি হচ্ছে, বলছে বাট দ্য ফাউন্ড, কিন্তু এই শাবকটি ফ্লিকড ইটস ইয়ার, মানে সে তার কানকে নাড়ালো অ্যান্ড সাইলেন্টলি ভ্যানিশড ব্যাক ইনটু দ্য শ্যাডোজ, এবং সেই যে মানে হরিণ শাবক ছিল সে তার কানকে হালকা নাড়ানোর পরে আবার সে ছায়ার মধ্যে মিলিয়ে গেল। এরপর কি হচ্ছে, লিও স্মাইল্ড, লিও হাসলো। আর কি করছে, নোয়িং, মানে সে জানলো হি হ্যাড এ সিক্রেট ট্রেজার টু কিপ, তার কাছে একটা গোপন সম্পদ আছে রাখার জন্য। অর্থাৎ লিও বুঝে গেল হরিণকে তো আমি ধরতে পারলাম না বা প্রজাপতিকেও পারলাম না, কিন্তু এই ছোট্ট যে স্মৃতিটা পেলাম, এই স্মৃতিটা সারা জীবনের জন্য আমি আমার কাছে রেখে দিতে পারলাম বা রেখে দিতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই 72 শব্দের ছোট্ট অনুচ্ছেদটিকে সাবস্টেন্স রাইটিং করি তাহলে কেমন দাঁড়ায়, চলো দেখি। স্ক্রিনে যে টেক্সটটা দেখতে পাচ্ছ ওটাকে এবার ফলো করো। যেখানে কি বলা হচ্ছে যে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট, মানে যখন জঙ্গলের মধ্যে হাঁটছিল, কি হাঁটছিল, বলছে লিটিল লিও ডিসকভার্ড, মানে ছোট্ট লিও সে আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল এ ফাউন্ড ফিডিং এ শাইনি ক্লিয়ারিং, এ মানে একটা ফাউন্ডকে, মানে একটা হচ্ছে ওই যে হরিণ শাবককে কোথায় বলছে ফিডিং, সে খাচ্ছিল ইন এ শাইনি ক্লিয়ারিং, একটা সূর্যের ঝলমলো আলোর নিচে। তো আমরা দেখেছি এর আগে 3 লাইনের মধ্যে যে আমাদের ইনফরমেশনটা দেওয়া হয়েছিল সেই সম্পূর্ণ 3 লাইনের ইনফরমেশনকে 1 লাইনের মধ্যেই কমপ্লিট করা হচ্ছে। কি বলে, যে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট লিটল লিও ডিসকভার্ড এ ফাউন্ড ফিডিং ইন এ সানি ক্লিয়ারিং, অর্থাৎ কি একটা ছোট্ট হরিণ শাবক সেই সূর্যের ঝলমলে আলোর নিচে খাচ্ছিল। আর এটা কি করলো, যখন জঙ্গলের মধ্যে হাঁটছিল লিটল লিও এটাকে দেখতে পেল। আর কি হচ্ছে, বলছে দ্য বয় ওয়াজ ফ্যাসিনেটেড, এই যে বয় বা লিও সে ফ্যাসিনেটেড হলো, মানে সে মুগ্ধ হয়ে গেল। আর কি হচ্ছে, বলছে বাট দ্য অ্যানিম্যাল কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, বাট দ্য অ্যানিম্যাল, কিন্তু এই প্রাণীটি অর্থাৎ এই হরিণ শাবকটি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, মানে দ্রুত ডিসঅ্যাপিয়ার্ড হলো বা ভ্যানিশ হয়ে গেল। আর কি বলছে ইনটু দ্য শ্যাডোজ, মানে হচ্ছে ছায়ার মধ্যে। আর কি বলছে লিও কেপ্ট, লিও রেখে দিল দ্য জেন্টাল এনকাউন্টার অ্যাজ এ চেরিশড সিক্রেট, বলছে লিওর কাছে সেই হরিণের স্মৃতিটুকুই সে রেখে দিল, আর তার কাছে কিছু ছিল না, বা এই ছোট্ট স্মৃতিটুকুই লিও কি করলো, তার কাছে যত্নে রেখে দিল। তো এখানে আমরা কি দেখলাম, যে 10 লাইনের যে প্যাসেজ বা 72 ওয়ার্ডসের যে প্যাসেজ আছে সেটাকে মাত্র 3 লাইনের মধ্যে কমপ্লিট করা আছে, এবং সম্পূর্ণভাবে এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় তথ্য তো নেই। সেই সঙ্গে আগের প্যাসেজে আমরা যে থিমটাকে দেখেছিলাম বা যে গোলটাকে বা যে বিষয়বস্তুটাকে আমরা দেখেছিলাম, সেই বিষয়বস্তু সব কিছুই সেম আছে, শুধুমাত্র ওয়ার্ডের সংখ্যাকে কমিয়ে আনা হয়েছে, সেন্টেন্স স্ট্রাকচারকে একটু কমিয়ে আনা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই একটা বড় প্যাসেজকে এই ছোট্ট প্যাসেজে পরিণত করার এই নামটাকেই বা এই ধরনটাকেই বলা হয় সাবস্টেন্স রাইটিং। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে তোমরা সাবস্টেন্স রাইটিং সম্পর্কে A to Z সমস্ত তথ্য পেয়ে গেছো। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অথবা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও। আর এই সাবস্টেন্স রাইটিংকে তোমাদের কাছে আরও সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আরও কিছু ভিডিও আপলোড করব, যেখানে শুধুমাত্র সাবস্টেন্স রাইটিংয়ের এক্সাম্পল নিয়ে আলোচনা করা হবে। যদি তোমরা এই সাবস্টেন্স রাইটিংটাকে আরও সহজ করতে চাও বা সাবস্টেন্স রাইটিং থেকে পরীক্ষায় 6 নাম্বার তোমরা আনতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর শেষ পর্যন্ত ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।